আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ঋণের নামে ব্যাংক লুটের দৌড়ে সালমান এফ রহমান। ঋণের নামে ৩৬,৫০০ কোটি টাকা বের করে নিয়েছে ব্যাংক থেকে এই দালাল। জানিয়ে দেব এ সম্পর্কে নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নতুন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই জাহাঙ্গীর আলম চৌধুরী। আরো জানিয়ে দেব পুলিশের ১৫ কর্মকর্তা আত্মগোপনে আলটিমেটাম শেষ হলেও কাজে যোগ দেননি, কারণ ছাড়া যারা অনুপস্থিত তাদের কৈফিয়ত তলব করব বলছে আইজিপি। এদিকে দুঃশাসনের পুনরাবৃত্তির চিন্তা কেউ করলে রুখে দেবে ছাত্র জনতা, সাক্ষাৎকারে রুমিন ফারহানা। সর্বশেষ জানিয়ে দেব এবার বাংলাদেশকে ফলো করছে পাকিস্তান। পাকিস্তানেও ছাত্র বিক্ষোভ, উত্তেজনা তুমুল, ভয় রয়েছে সরকার যে কোনো মুহূর্তেই পতন হতে পারে এ সরকারের। জানিয়ে দেব এ সম্পর্কে বিস্তারিত সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঋণের নামে ব্যাংকে লুটের দৌড়ে সালমান রহমান। ঋণের নামে ৩৬,৫০০ কোটি টাকা বের করে নিয়েছে ব্যাংক থেকে। ঋণের নামের ব্যাংকের টাকা হরিলুটের দ্বিতীয় শীর্ষ অবস্থানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাই ব্যাংক খাত থেকে ঋণের নামে প্রায় ৩৬,৫০০ কোটি টাকারও বেশি অর্থ বের করে নিয়েছেন। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের মতে অনেক আগেই এসব ঋণ খেলাপিতে পরিণত হওয়ার কথা, কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধিকবার পূর্ণ তফসিলের মাধ্যমে তার লুটপাটের ঋণের বেশিরভাগই অখিলাফির তালিকায় রাখা হয়। শুধু তাই নয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে নেওয়া ইডিএফ অর্থাৎ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ঋণের ৬৫৫ কোটি টাকা অর্থাৎ ৫,৬০,০০,০০০ মার্কিন ডলার পরিশোধ করেননি। বেক্সিমকো গ্রুপের কাছ থেকে এসব ডলারের ঋণ ফেরত আনতে না পারার কারণে ২০২২ সালের নভেম্বর থেকে ইডিএফ ঋণ সুবিধা দেওয়া বন্ধ রাখা হয়েছে। ইডিএফ ঋণ দেওয়া হয় মূলত বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে। এই ঋণ রপ্তানিকারকদের ৩ থেকে ৪% সুদ হারে দেওয়া হয়। নথি পর্যালোচনায় দেখা গেছে ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত বেক্সিমকো একটি সরকারি ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য ৯টি নতুন কোম্পানি চালু করে। এর মধ্যে ২০২২ সালে মাত্র ১ মাসে ৮টি নতুন কোম্পানি তৈরি করে। পরে ওইসব কোম্পানির নামে ঋণ নেওয়া হয়। সর্বশেষ হিসাবে সালমান এফ রহমানের ব্যাংকে ঋণের অঙ্ক ৩৬,৮৬৫ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি ব্যাংক আইএফআইসি থেকে একাই ১১,০০০ কোটি টাকা ঋণের নামে বের করে নিয়েছেন। ওই ব্যাংকের শীর্ষ ৩০ বড় ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১০টির মালিক সালমান এফ রহমান। তিনি আবার ব্যাংকটির চেয়ারম্যানও। বাকি অর্থ নিয়েছেন রাষ্ট্রায়ত্ত সহ ৬টি ব্যাংক থেকে। সংশ্লিষ্টদের মতে ব্যাংকের টাকায় ফ্রিতে হাজার হাজার কোটি টাকার মালিক বনেছেন সালমান এফ রহমান। গত মঙ্গলবার রাতে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমানকে। তাকে ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ঋণ খেলাপিদের নিয়ে ভাবনা জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন জানান, এখন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোই প্রথম কাজ। ব্যাংকগুলো আগে পুরোপুরি চালু হোক, এরপর অন্য বিষয়গুলো নিয়ে কাজ করা হবে। ব্যাংক খাতের দুর্নীতি নিয়ে কয়েক বছর ধরে আলোচনা সমালোচনা চলছে। সরকারের প্রভাবশালী ব্যক্তিরা ঋণের নামে টাকা বের করে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর আমানতকারীদের হুমকির মধ্যে ঠেলে দিয়েছে। এসব কাজ যারা করেছেন তাদের মধ্যে দ্বিতীয় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, যিনি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের সাবেক এক কর্মকর্তা জানান, সালমান এফ রহমান ২০০৫ সালেও ঋণ খেলাফি ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই ঋণ খেলাফি সরকারের নীতি নির্ধারক বনে গেছেন। ফলে যা হওয়ার ব্যাংক খাতে তাই হয়েছে। সূত্রমতে সরকারি ব্যাংকগুলো থেকে নানা কৌশলে ঋণের নামে হাতিয়ে নিয়েছে ২৭,২৮২ কোটি টাকা। এর মধ্যে সরকারি একটি ব্যাংকের বিতরণ করা ৯৮,০০০ কোটি টাকার ঋণের ২৫.৫১% বেক্সিমকোর মালিকানাধীন ৩০টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ওই ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে ব্যাংকটি লোকসানের মুখে পড়ে। এছাড়া বেক্সিমকোর ৩০ প্রতিষ্ঠানের মধ্যে ২৬টি একক ঋণ গ্রহীতার এক্সপোজার সীমা লঙ্ঘন করেছে। ২০১৫ সালে বেক্সিমকো ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ছিল ২,০৪৫ কোটি টাকা এবং ২০২০ সালে যা বেড়ে দাঁড়ায় ৬,৪০০ কোটি টাকায়। সর্বশেষ এবছরের জুন শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে ২৫,০০০ কোটি টাকা।
নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা কে এই জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রের সঙ্গে কৃষি মন্ত্রণালয় সামলাবেন। শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া নতুন শপথ নেওয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের অর্থাৎ বর্তমান বিজেপি মহাপরিচালক ছিলেন। এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান। 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন করেন। একজন গানার হিসাবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। 2009 সালে বেডিয়ার বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি। তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ছিলেন। 2009 সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। 2010 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। পুলিশের 15 কর্মকর্তা আত্মগোপনে আলটিমেটাম শেষ হলেও কাজে যোগ দেননি। কারণ ছাড়া যারা অনুপস্থিত তাদের কৈফিয়ত তলব করব বলছে আইজিপি। সারা দেশে পুলিশের কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে গেলেও খবর নেই আলোচিত 15 পুলিশ কর্মকর্তার। অন্তর্বর্তী সরকারের আলটিমেটাম শেষ হলেও কাজে যোগ দেননি তারা। কারো কক্ষের দরজায় ঝুলছে তালা, আবারও কারো কক্ষ খোলা পাওয়া গেলেও চেয়ার টেবিল নেই। এই অবস্থায় প্রশ্ন উঠেছে সেই পুলিশ কর্মকর্তারা এখন কোথায়? এই কর্মকর্তারা বাদেও বাধ্যতামূলক অবসরে যাওয়া কজনের খোঁজ মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর অনেকেই রয়েছেন আত্মগোপনে। এদের অধিকাংশই বিভিন্ন মামলার আসামি। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, কারা কারা এখনো কাজে যোগ দেননি তার প্রকৃত হিসাব এই মুহূর্তে নেই। তবে বেশিরভাগই কাজে যোগ দিয়েছেন। কিছু কিছু আছেন যারা ছুটিতে, কেউ আহত হয়ে চিকিৎসাধীন। এরপর কোনো কারণ ছাড়াই যারা অনুপস্থিত তাদের কাছে অবশ্যই আমরা কৈফিয়ত তলব করব। কর্মস্থলে অনুপস্থিত এবং দায়িত্ব পালন না করা পুলিশ সদস্যদের 15 আগস্টের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। কিন্তু তার আলটিমেটাম শেষ হলেও ক্ষমতাচ্যুত সরকার ঘেঁষা হিসেবে পরিচিত ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ওই 15 কর্মকর্তা গতকাল পর্যন্ত কাজে যোগ দেননি বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ না দিলে অনুপস্থিতিরা আর চাকরি করতে চাইছেন না বলে ধরে নেওয়া হবে। সে হিসাবে পরবর্তী ব্যবস্থাও নেওয়া হবে। 15 আগস্টের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না পুলিশের। ডিএমপি সূত্র বলছেন, যারা এখনো কাজে যোগ দেননি তাদের মধ্যে আছেন অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস হারুনার রশিদ, অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার কাউন্টার টেরোরিজম মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী, সঞ্জিত কুমার রায়, যুগ্ম কমিশনার ট্রাফিক দক্ষিণ মেহেদি হাসান, যুগ্ম কমিশনার ট্রাফিক উত্তর সুদীপ কুমার চক্রবর্তী, যুগ্ম কমিশনার ক্রাইম লিটন কুমার সাহা, যুগ্ম কমিশনার লজিস্টিক জাহিদুল আলম, যুগ্ম কমিশনার সাইবার সিকিউরিটি ও সাপোর্ট সেন্টার উত্তর আশরাফ হোসেন, যুগ্ম কমিশনার সাইবার সিকিউরিটি ও সাপোর্ট সেন্টার দক্ষিণ মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম কমিশনার ট্রান্সপোর্ট এভিএম মাসুদ হোসেন, উপকমিশনার কাজী আশরাফুল আজিম এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার সাহা। খোঁজ নিয়ে জানা গেছে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম বিভাগ, প্রশাসন বিভাগ সহ 2-1টি ইউনিটের সদস্যরা পুরোদমে অফিস করছেন। বাকিদের কক্ষে তালা ঝুলতে দেখা যায়, অনেকের ফোনও বন্ধ। তবে থানাগুলোয় 95% পর্যন্ত পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। সাক্ষাৎকারে রুমিন ফারহানা, দুঃশাসনের পুনরাবৃত্তির চিন্তা কেউ করলে রুখে দেবে ছাত্র জনতা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির কথা আগামী দিনে কেউ চিন্তা করলেও ছাত্র জনতা তাদের রুখে দেবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আশা করছি শিগগিরই তিনি বীরের বেশে দেশে ফিরবেন।
দেশবাসী তার অপেক্ষায় রয়েছেন। গতকাল ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এ সময় রুমিন তার দল বিএনপি আগামীর বাংলাদেশ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। গত 15 বছর আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, 15 বছরে দেশের সর্বনাশ বলতে যা বোঝায় আওয়ামী লীগ সবই করেছে। ক্ষমতাকে কক্ষিগত করার জন্য এমন কোন প্রতিষ্ঠান নেই যা তারা দলীয়করণ করেনি। গণমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান, বিচার বিভাগ সহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। লোভে প্রলোভন অথবা ভয়ে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা দলীয় ক্যাডারের মতো ব্যবহার করেছে। সালমান এস আলম সহ ব্যবসায়িক ক্যাডার তৈরি করেছে। ফারজানা রূপার মতো অনেককে সাংবাদিক ক্যাডার বানিয়েছে। বেনজির হারুন, আসাদুজ্জামান মিয়া বিপ্লবের মতো পুলিশ প্রশাসনে অনেক দানব সৃষ্টি করেছে। তাদের অনেক বেশি অবৈধ সুবিধা দিয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সরকারের এবং সরকারি দলের দলীয় ক্যাডারের মতো আচরণ করেছে। এবার পাকিস্তানে ছাত্র বিক্ষোভ। পাকিস্তানেও এবার ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের মুখে গতি কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। সূত্র জিও নিউজ, ডন রয়টার্স। প্রাপ্ত খবর অনুযায়ী আগামী 30 আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকার পতনের আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন PSF। ছাত্র সংগঠনটি বলেছে তারা দেশে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই আন্দোলন শুরু করেছে। 30 আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে গণ অভ্যুত্থানের জন্য সারা পাকিস্তানে বিক্ষোভ শুরু হবে। এই বিক্ষোভের সঙ্গে যুক্ত ISF খাইবার পাখতুনখোয়া সভাপতি আশফাক মারওয়াত গতকাল পেশওয়ার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি মৌলিক সমস্যা হিসেবে রয়েছে। এই অবস্থায় দেশ জুড়ে নিপীড়িত মানুষের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে অন্যায়ভাবে 1 বছর ধরে কারারুদ্ধ করা হয়েছে এবং কোনো সুষ্ঠু কারণ ছাড়াই অগণিত ছাত্র রাজনৈতিক কর্মীকে কারাগারে বন্দী করা হয়েছে। এমন অবস্থায় ছাত্র আন্দোলন শুরু করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। শিগগিরই একটি অ্যাকশন কমিটি গঠন করা হবে। এই কমিটির লক্ষ্য অর্জনের জন্য সংবিধান ও আইনের কাঠামোর অধীনে কাজ করবে। এদিকে এমন পরিস্থিতিতে পাকিস্তান জুড়ে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে। ফলে নেট ব্যবহারে বিঘ্নের মুখে পড়েছেন ব্যবহারকারীরা। কোথাও ইন্টারনেট বন্ধ করা হয়েছে, আবার কোথাও খোলা থাকলেও গতি অনেক কম। বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছুই বলতে পারছে না, মুখ খুলছেন না পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি PTA। দেশটির হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানান, পাকিস্তান জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বার্তা পাঠাতে কিংবা কোনো কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। অনেক সময় সেটাও করা যাচ্ছে না। তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিঘ্ন ঘটার মাধ্যমে সরকার শুধু যোগাযোগই ব্যাঘাত ঘটাচ্ছে না, মৌলিক অধিকারও লঙ্ঘন করছে। সেই সঙ্গে বিদেশে দেশের ভাবমূর্তি লঙ্ঘিত হচ্ছে। প্রসঙ্গত এরই মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভবিষ্যদ্বাণী করেছেন, দেশটির বর্তমান সরকারের হাতে আর মাত্র 2 মাস রয়েছে। এর বেশি দিন এরা টিকবে না। প্রবল আন্দোলনে সরকারের পতন হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান টুডে ও শামা টিভির প্রতিবেদন অনুযায়ী ইমরান খান বলেন, আমি কারাগার থেকে ভবিষ্যদ্বাণী করছি, সরকার কাদার মধ্যে পড়ে গেছে, আর উঠে দাঁড়াতে পারবে না।